আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের একজন উদ্যোক্তার সাথে এবং যোগ্য একজন ব্যক্তি যে বাংলাদেশে বসে পচে মরছে এই ধরনের একজন না, শত শত আমাদের বাংলাদেশের ভাইয়েরা এরকম আছে যারা তাদের যোগ্যতা অনুসারে ইনকাম করতে পারে না এবং বাইরেও যেতে পারতেছে না বাংলাদেশের জালিয়াতির কারণে। আজকে আমি শোনাবো সেই ভাইয়ের কথা। আপনারা যারা দেখছেন সবাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, তাহলে আমাদের যারা এন্টারপ্রেনার আছে, যারা উদ্যোক্তা আছে, তারা বাংলাদেশে কিছু করতে পারবে, সরকারের সহযোগিতা পাবে এবং কিছু করতে না পারলেও সরকারের সহযোগিতায় তারা বাইরে গিয়ে বাংলাদেশের সুনাম অর্জনে অবশ্যই নাম রাখবে এবং তারা রেমিটেন্স ফাইটারের খাতায় নাম লেখাবে। তাদের রেমিটেন্সে সমৃদ্ধ হবে আমাদের বাংলাদেশ। ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমি যতটুকু জানি আপনি একজন উদ্যোক্তা এবং আপনি বেশ কিছু কাজ করে থাকেন, যে কাজগুলা শুনে আসলে আমি বুঝতে পারতেছি না আপনি আমাদের দেশ ছেড়ে কেন স্কিপ করতে চাচ্ছেন এবং কেন আপনি বাংলাদেশ ছেড়ে, আমাদের এই সোনার দেশ ছেড়ে আপনি বিদেশে পাড়ি জমাতে চান এবং আপনার সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনি বিদেশে কোথাও যেতে পারতেছেন না। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনি কি করেন বর্তমানে? ম্যাডাম, আমি আমার উপজেলার 1 নম্বর উদ্যোক্তা। আমি বর্তমান আমার যে অবস্থান, আমি এর আগে একটা চাকরি করতাম এভারডেন্সন প্যাকজার বাংলাদেশ লিমিটেড। করোনায় আমার ওখান থেকে চাকরিচ্যুত হয়। আমি পরবর্তীতে আমার এলাকায় যাই এবং সেখানে যে ফিশারি এবং সেখানে আমার উপজেলার মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা সবাইকে নিয়ে তাদেরকে নিয়ে আমি পরামর্শ করি যে আমার উপজেলায় পরিপূর্ণ জমি নেই, যে আমি যেটা চাষ করতে চাচ্ছিলাম সেই জমিটা ঠিকঠাক মতো নেই। আমাদের এলাকার জমি বেশিরভাগ সময় পানির বছরের অর্ধেক সময় পানির নিচে ডুবে থাকে। তখন প্ল্যান করলাম যে কিভাবে আমরা এখানে সারা বছর ফল ফসল উৎপাদন করতে পারি। স্যারদের নিয়ে আমি একটা পরামর্শ করে আমি তখন 40 বিঘা জমির উপরে আমি একটা প্রজেক্ট দাঁড় করাই এবং সেখানে আমি চিংড়ির যে প্রজেক্ট দাঁড় করাই এবং চওড়া করে পার দেয়। সেখানে ফল চাষ, কুল, পেয়ারা এগুলো আমি নেই এবং 12 মাসি সবজি, অফ সিজন সবজি যেগুলো, এগুলো আমি চাষ করি। স্যার, আমি যখন আমি ফার্স্ট টাইম আমি করি তো এখানে উদ্যোগ নেই, তখন আমার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, ওনার কথা না বললেই নয়। কোন এরিয়া? উনি কোন এরিয়া? খুলনা তেরখদা উপজেলায়। ওকে, উনি আপনাকে হেল্প করেছেন? উনি আছে বিধায় আজকে আমার কৃষিতে এইভাবে ঝুঁকা। উনি আমাকে ব্যাপকভাবে সাপোর্ট দিল। আপনি একজন শিক্ষিত ছেলে হয়েও আপনি কৃষির প্রতি আগ্রহী হলেন কেন? ম্যাডাম, এক একজনের এক একটা শখ বা ইচ্ছা থাকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি এর আগে 7 বছর জব করেছি এবং জব করার টাইমটা, যে টাইম আমার ব্রেক টাইম, টি ব্রেক টাইম বা লাঞ্চ ডিনারের পাশাপাশি যে আমি অবসর সময়টা পাইছি ম্যাডাম, আমি সবসময় আমার স্মার্টফোনে ম্যাডাম আমি কৃষি শাইখ সিরাজ স্যারের প্রতিবেদনগুলো দেখতাম এবং ভিতরে কৃষিটা লালন পালন করেছি 7 বছর 8 বছর যাবত ম্যাডাম। এবং তখন সেই স্পিডটা নিয়ে আমি আমার এলাকায় যে আমি আমার গচ্ছিত যে টাকা আমি সেটা ইনভেস্ট করি এবং ম্যাডাম খুব সফলতার সাথে ভালোই চলছিল আমার দিন। বাট আমাদের এলাকা এর আগে ছিল ছোট কুয়েত নামে পরিচিত, কারণ ওখানে চিংড়ি চাষটা ছিল, এটা গলদা চাষটা, এবং এটা হোয়াইট গোল্ড নামে পরিচিত ম্যাডাম। এটা আমাদের এলাকায় মানে এত পরিমাণ হতো, সবাই এটাই ঝুঁকছিল ম্যাডাম, সবাই এটা ঝুঁকছিল। বাট কয়েকটা লোকের কারণে, কিছু চোরের কারণে আমাদের ওই প্রজেক্ট গুলো আস্তে আস্তে মানে ওই চিংড়ি চাষ বিলুপ্তির পথে, মানে বন্ধ হয়ে গেছে আমাদের এই গ্রামের মানুষ। আপনি কি মনে করেন যে এই ধরনের যে জালিয়াতি, যে প্রবলেম গুলা হচ্ছে, আপনারা যা ফেস করতেছেন উদ্যোক্তারা, তো সেই জন্য যারা জড়িত আছে, এটা সরকার চাইলে, প্রশাসন চাইলে এটা বন্ধ হতে পারে? হ্যাঁ ম্যাডাম, পারে। তবে যখনই এটা হয় ম্যাডাম, পরবর্তীতে জানি না কি কারণে কিছু লোক দেখা যাচ্ছে তাদের পক্ষ হয়ে যায়, লাস্ট পর্যন্ত রেজাল্টটা ওইরকম আসে না। আবার চোর না ধরা পড়লে তখন খুব সুন্দরভাবে কথা বলে যে চোর ধরো, তারপরে কি হবে। আমাদের গ্রামের কয়েকটা লোক, একটু আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি। এত কিছু থাকার পরেও আপনি ফিশারি করেছেন, আপনি কৃষির সব মানে হচ্ছে সবকিছু, পেয়ারা টেয়ারা যা বললেন, আপনি ফ্রুট লাগাইছেন, সবজি লাগাইছেন, এগুলো করে কিন্তু আপনি ভালোই চলছিলেন। হ্যাঁ ম্যাডাম, এখন আপনি কেন কেন দুবাই যেতে চান? কেন আপনি দেশ ছাড়তে চান? দেশের প্রতি আপনার কিসের কষ্ট? আমি দেখেছি আপনি মানসিক একটা কষ্ট নিয়ে বলেছেন, ম্যাডাম আর থাকতে ইচ্ছা করে না দেশে, এই দেশে কোনো কিছুর মূল্যায়ন পাই নেই। তো সেটা আমি আপনার কষ্টের জায়গাটা একটু শুনতে চাচ্ছি। ম্যাডাম, সেটা হচ্ছে আমি সব জায়গা থেকে ভালো সাপোর্ট পেয়েছি। আমার এই প্রজেক্টটা দাঁড় করাইছি যেখানে
ম্যাডাম আমার এর আগে তো বললামই যে এলাকার চিংড়ি বিলুপ্তির পথে ছিল, আমি এসে সবাইকে নিয়ে, অনেক চাষিকে নিয়ে আমি এটা শুরু করছি, আবার আমার গ্রামে আবার চিংড়ি চাষটা আপনি শুরু কিন্তু হয়েছে। এটা পুরস্কারও পেয়েছেন। হ্যাঁ ম্যাডাম, একটা না, আমি 2021 2022 জাতীয় পুরস্কার পেয়েছি। এবং ম্যাডাম সেটা কিসের জন্য পুরস্কার মৎস্য পেয়েছেন? চাষ। মৎস্য চাষে। হ্যাঁ দেখেন আপনার মতো একজন মৎস্য চাষী, এরকম যদি আপনার মতো যদি আরো আমাদের শিক্ষিত যুবকেরা এই কাজে যায়, দেখা যায় দেশের চাহিদা, যে দেশের মাছের যে চাহিদা সেটা দেশ ছাড়িয়ে বিদেশে পর্যন্ত যেতে পারে। আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের সুবিধাটা বাংলা সরকার থেকে ভালোভাবে পান, এগুলো কিন্তু আপনারা বাইরে ছড়িয়ে দিতে পারেন, জি তাই না? ম্যাডাম। এখন আপনি চলে যেতে চাচ্ছেন, যে কারণে সেটা আমরা একটু শুনতে চাচ্ছি আর কি। ও ম্যাডাম, আরেকটা পদবের কথা, 2023 সালে সেরা ক্যাটাগরি কৃষি পদবে পেয়েছি ম্যাডাম আমি। মাশাআল্লাহ। হ্যাঁ। এবং ম্যাডাম আমি চলে যেতে চাচ্ছি ম্যাডাম, আমার প্রজেক্টে দাঁড় করানোর ফার্স্ট একটা আমার অ্যাক্সিডেন্ট আসে, আমার ডেইরি শেডে বিষ দিয়ে দেয় কেউ, এবং সেখান থেকে স্যার 14টা গরু আমার মারা যায়। আমি তখন একজন তরুণ উদ্যোক্তা হয়ে আমি থমকে যাই, এবং পরবর্তীতে ম্যাডাম আমি ফিশারি নিয়ে খুব নড়াচড়া করছি, ফল চাষ এগুলা নিয়ে আসি। রিসেন্ট ম্যাডাম আমার ওখানে আমার প্রজেক্টের কিছু লোক, মানে আমার গ্রামের বললে যে 5-7টা লোকের জন্য অত্র গ্রামের সকল লোক ম্যাডাম মানে অশান্তিতে বিরাজ করতেছে। এরকম আপনারা একদম সিকিউরিটি ফিল করতেছেন না, 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 ওখানে না। ইনসিকিউর আপনারা, যে কারণে আপনারা এই ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছেন এবং দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। হ্যাঁ ম্যাডাম, চোরের কারণে আজকে আমরা এই দেশ ছাড়ছি ম্যাডাম, এর কোনো সঠিক বিচার হয় না ম্যাডাম। আর চোর সেটা পিছনের 16 বছরে হয়নি, এখনো আইনি এটা হয়নি ম্যাডাম। আমি এর আগে, তার মানে দিন শেষে যারা হচ্ছে বাংলাদেশকে কিছু দিতে চাচ্ছে, হ্যাঁ, তারা প্রশাসনের কোনো হেল্প পাচ্ছে না। আপনি যদি একটা ব্যবসা দাঁড় করাতেন, আপনার আন্ডারে 50টা ছেলে কাজ করতো, 50টা ছেলে চাকরি হয়ে যেত, বেকারত্ব দূর হতো। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। আমার 6 জন শ্রমিক কাজ করতো ম্যাডাম। এখন তো সবাই মনে করেন যে আমি প্রজেক্ট ছাড়বো এবং সবাই এখান থেকে চাকরি থেকে এই 6টা লোকের কিন্তু বের হয়ে যাবে, কিন্তু এই একমাত্র শুধু কয়েকজন চোরের কারণে। রিসেন্ট ম্যাডাম আমার প্রজেক্টে চোর ধরা পড়ে, রাত্রে তাকে হাতে নাতে জাল সহকারে ধরা হয়, তাকে মারপিট করা হয়। পরে আমি গ্রামের মুরব্বীদের পরে আস্থা রাখছি, গ্রামের মুরব্বীরা একটা বিচার করছে, তাকে মাফ করে দিতে বলছে, লাস্টে মাফ করে দিয়ে আমি চলে আসছি। 3 দিন পরে ম্যাডাম তারা টোটাল গ্রামে তাদের বংশে অনেক লোক ম্যাডাম, তারা আমি ওখানে একা আমার প্রজেক্ট দাঁড় করাইছি, এবং সেই বংশের প্রভাবে ম্যাডাম পুরোপুরি এলাকাটা ছাড়া পেয়ে যায়। হ্যাঁ, আবার বিচার করে, আপনি বিচারটা পান না? বিচার পাইনি, এবং উল্টে সেই চোর মারা বাবদ তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে। উল্টো আপনি জরিমানা দিতে হয়েছে চোরকে কেন মারা হয়েছে। তাহলে ম্যাডাম আমি একজন উদ্যোক্তা, আমার তিলে তিলে গড়ে তোলা একটা প্রজেক্ট, একটা শশা, একটা লাউ মনে করেন 10 টাকা আমরা পাইকারি পাই, একটা মূলা 5 টাকা বিক্রি করে এইভাবে তিলে তিলে 50,000 টাকা গোস করে কিন্তু আমার তাকে দিতে হয়েছে। কিন্তু উল্টে সেটা দেওয়ার পরেও ম্যাডাম আমি ওখানে সিকিউরিটি ফিল করি না। ওকে, যে কোনো সময় তারা আমাকে মারতে পারে, ধরতে পারে, মানে এরকম চোরের বুঝতে পারছি। আপনি পুরোপুরি আপনি বাংলাদেশে নিরাপদ নন, এটা হচ্ছে মূল কথা। আপনি ফিল করতেছেন আপনি নিরাপদ নন, আপনার সাথে সঠিক বিচার হয়নি। আচ্ছা, এখন আমরা তো আর প্রতি পদে পদে যাই আর প্রধান উপদেষ্টার কাছে যেতে পারি না। এখন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই সার্টিফিকেট নিয়ে আপনি কি বলতে চান, যে কোথায় কোন জায়গায় ঘাটতি আছে? আমার জানা মতো আমি একটু বলি, সেটা হচ্ছে যদি সার্টিফিকেট আমাদের একটা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে যদি সার্টিফিকেটটা মনে করেন একটা স্টেশন না দেয়, হ্যাঁ, দিন যদি না দেয়, হ্যাঁ, যে হেড, ঠিক আছে, ইউনিভার্সিটি হেড যিনি আছেন উনি যদি এটা যদি একটা স্টেশন না দেন, সাইন না দেন, তাহলে কিন্তু এটা বের হয় না, যেটা হচ্ছে ডুপ্লিকেট সার্টিফিকেট। আচ্ছা, তারপরে আসেন সেখান থেকে এটা এডুকেশন বোর্ডে যায়, তাই না? জি ম্যাডাম। এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেশন কিভাবে হয় একটা ডুপ্লিকেট সার্টিফিকেট? সেখান থেকে আবার ফরেন অ্যাফেয়ারে যায়, সেটা কিভাবে হয়? তাহলে 3টা ধাপ পার হয়ে একটা ডুপ্লিকেট সার্টিফিকেট দুবাই এম্বাসি পর্যন্ত আসে, তাই না? তারপর হচ্ছে দুবাই এম্বাসি থেকে এটা পাঠানো হয় দুবাইতে, এবং সেখানে ফরেন অ্যাফেয়ার হয়, সেখানে বাংলাদেশ এম্বাসি থেকেও অ্যাটেস্টেশন হয়, ঠিক না? তো এই পর্যায়ে যাওয়ার পরও আমাদের জেনুইন সার্টিফিকেট যাদের আছে, আপনার মতো যাদের আছে, তাদের কিন্তু ভিসা হচ্ছে না, তারা দেশ ছাড়তে গিয়ে চেয়েও কিন্তু আপনারা পারতেছেন না। তো এখন সেই ক্ষেত্রে আপনি কি রিকোয়েস্ট করবেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে, কি যে এই বিষয়ে একটু নজরদারি করা প্রয়োজন? আপনাদের যেহেতু দেশে সুযোগ করতে পারতেছেন না, সেহেতু বাইরে যাওয়ার পথটা যেন সুগম হয়, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? একটু 2 মিনিটের মধ্যে বলে দেন, আমরা শেষ করব। ম্যাডাম, আমি প্রধান উপদেষ্টা স্যারের কাছে জানাই যে এখানে অবশ্যই নজরদারি দেওয়া দরকার। একটা এই যে সেম প্রবলেমটা আমি ফেস করছি কিছু চোরের কারণে, আজকে আমার দেশ ছাড়া চিন্তা, আর গোটা এলাকার মানুষ অশান্তিতে বিরাজ করতেছে। আর সেম এই যে কয়েকটা সার্টিফিকেটের কারণে, জাল সার্টিফিকেটের কারণে আজকে গোটা দেশের মানুষ
আমাদের মান সম্মান নষ্ট হয়ে গেল। ওরা আমাদেরকে বললো যে আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, বিশ্বাস করতে তোমাদের পারছে কোনো না। সার্টিফিকেট আমরা বিশ্বাস করি না। জি স্যার। হ্যাঁ, এই বিষয়টা পুরোপুরি নজরদারি, এটা আপনি এই দায়টা কার বলে মনে করেন আপনি? এই দায়টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের না? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই দায়টা নিতে হবে তাদের, এবং এডুকেশন বোর্ডকেও নিতে হবে, ফরেন অ্যাফেয়ার্সকেও নিতে হবে, কারণ তাদের মাধ্যমে একটা সার্টিফিকেট এত কটা স্টেপ পার হয়ে তারপরে পৌঁছচ্ছে, তাহলে এই প্রত্যেকটা স্টেপে এখানে সমস্যা আছে। এইগুলা তাদেরকে অবশ্যই প্রধান উপদেষ্টাকে স্যারকে বলবো যে স্যার যেন এই দিকটা নজরদারি দেয়, এবং আমরা যারা মানে সঠিক সার্টিফিকেট, সঠিক যোগ্যতা, একজন উদ্যোক্তা এবং দেশে এইভাবে প্রতারিত হয়েছি, আমরা যেন এখন বাইরে যে আমরা এই দেশের জন্য, এই দেশের মেধা যেন আপনি বাইরে গিয়ে কাজে লাগাতে পারেন, সেটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় নিয়েছি আপনার। তো আপনারা যারা ভাইয়াকে দেখছিলেন, ভাইয়াকে অবশ্যই চিনবেন, উনি খুলনার ছেলে, চিনবেন। যারা চিনবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আমাদের প্রশাসনের নজর যাক, এটা বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের নজরে যেন যায় যে বাংলাদেশের উদ্যোক্তারা হারিয়ে যাচ্ছে, এভাবে বাংলাদেশের উদ্যোক্তারা মনের অনেক কষ্ট নিয়ে বিদেশ পাড়ি জমাচ্ছে, তারা সমৃদ্ধ করতেছে, এখন বিদেশকে ইউরোপ চলে যাচ্ছে, বড় বড় দেশে তারা টাকা পয়সা খরচ করে চলে যাচ্ছে, এই জন্য যাতে তাদের প্রতিভা তারা সেই দেশে স্বাধীনভাবে কাজে লাগাইতে পারে। অথচ আমাদের দেশে এত সম্ভাবনা থাকার পরেও কিন্তু আমাদের ছেলেগুলা একরকম মার খাচ্ছে, এরা প্রতারিত হচ্ছে। তো এই বিষয়টা সরকারের নজরদারি জরুরি প্রয়োজন। থ্যাংক ইউ।